বৃন্দার দুই মেয়ে ছাড়া এই পৃথিবীতে আর কেউ ছিল না। তার বড় মেয়ে সুনয়না আকাশ নামে একটি ধনী ছেলেকে বিয়ে করে শহরে গিয়ে থাকতে লাগলো। আর কিছুদিনের মধ্যেই বৃন্দার ছোট মেয়ে বর্ষার বিয়েও ওই শহরে একটা সাধারণ পরিবারে হয়ে গেল। এইভাবেই দুই বোন এক শহরেই থাকত। তাই অনেকদিন বৃন্দা তার মেয়েদেরকে দেখেনি। তাই মেয়েদের সাথে দেখা করতে উনি শহরে গেলেন। বাবা রামলাল, মেয়েদের কাছে যাচ্ছি, একটু ভালো লাড্ডু আর মিষ্টি বানিয়ে দাও, বেশি করে ঘি দিও কিন্তু, টাকা আমি ফিরে এসে দেব। চিন্তা নেই গো মাসি, আমি এমন মিষ্টি বানিয়ে দেব না, দেখবে তোমার মেয়ে শ্বশুর বাড়ির লোকেরা প্রশংসা করতে করতে ওদের মুখে ব্যথা হয়ে যাবে। তুমি তারপরে এসে আমায় বলো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যখন মিষ্টি সব তৈরি হয়ে যাবে আমাকে ঘরে পৌঁছে দিয়ে এসো, কাল সকালেই রওনা হব। পরের দিন সকালবেলা বৃন্দা দেবী বাস ধরে বড় মেয়ে সুনয়নার বাড়ি আগে যায়। বৃন্দা দেবী আগে করে তার মেয়েদের জানায়নি যে তিনি আসছেন। তাকে হঠাৎ করে দেখে তার বড় মেয়ে সুনয়নার মুখ ভার হয়ে যায়। মা, তুমি আসার আগে আমাকে একবার জানালে না? আমি ভাবলাম যে আমি হঠাৎ করে এসে তোকে চমকে দেব। কেন, তোর কি ভালো লাগলো না মা? না না, এরকম কোনো ব্যাপার না। তুমি তো জানো আমি বড়লোক বাড়ির বউ। আমাদের বাড়িতে সব বড় বড় লোকেরা সবসময় আসা যাওয়া করে। আর তাই তুমি যে হট করে চলে এলে, তো আমাকে সব দিকটা দেখতে হবে না। আজকে আকাশের কিছু বন্ধুরা এসছে, আমি তাদের জলখাবার রেডি করছি। তুমি আমার রুমে গিয়ে বসো, আমি রামুর হাত দিয়ে তোমারও একটু জলখাবার পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে মা, তুই আগে জামাইয়ের বন্ধুদের জলখাবার দে, আমি তোর ঘরে গিয়ে বসছি। আর মা, তুই জলখাবারের চিন্তা করিস না, আমি নিজের সাথে পরোটা আর আচার বেঁধে এনেছি, আমি সেটাই খাবো। আর আমারও তো খিদেও নেই। আর আমি তোর জন্য রামলালের দোকান থেকে মিষ্টিও এনেছি, তোর তো খুব। মা, আমি তোমাকে বললাম না আকাশের বন্ধুরা এসছে, এসব বেকার কথা আমি পরে শুনবো। এখন তুমি আমার ঘরে গিয়ে বসো, আর এসব পুটলি ফুটলি এখানে খুলো না কিন্তু। সুনয়নার এই কথা শুনে বৃন্দা দেবীর মন খুব খারাপ হয়ে যায়, আর সে গিয়ে সুনয়নার ঘরে বসে। 2 ঘন্টা হয়ে গেল, কেউ ঘরে এলো না, কেউ একজন এক গ্লাস জলের জন্য বলল না। অনেকক্ষণ পরে আকাশ যখন ঘরে আসে, এসে দেখে বৃন্দা দেবী ঘরে বসে আছেন। আরে মা, আপনি কখন এলেন? প্রণাম। থাক থাক বাবা, বেঁচে থাকো, আমি একটু আগেই এসেছি। সুনয়ন আমাকে এই ঘরে পৌঁছতে বলল। তোমার বন্ধুরা এসেছিল তো, তাই দেখা করতে পারিনি। হ্যাঁ মা, শোনো না, ঠিকই বলেছে, এই জাস্ট গেল ওরা। আসলে আমার বন্ধুটার আজকে বিবাহ বার্ষিকী, তাই এসেছিল। সরি মা, আমি না ভুলেই গেছি যে তুমি এসেছো। আসলে এত কাজ ছিল তো, এদিকে খেয়ালই ছিল না। মা, তুমি যা খাবে রামুকে ডেকে বানিয়ে নিও। আর শাশুড়ি না থাকলে তোমার সময়টা কেটে যেত, উনিও বোনের বাড়ি গেছেন। তাই তো আমি তোমাকে বলছিলাম যে জানিয়ে আসলে সুবিধা হতো। রামু, মাকে চা আর জলখাবার দাও, তারপর রাতের খাবার। না না মা, আমি তো একদিনের জন্যই এসছি, ভাবছি রাতটা বর্ষার বাড়িতেই থাকবো। জামাইয়ের সাথে তো দেখা হলো, বাচ্চারা কোথায় দেখতে পাচ্ছি না যে? বাচ্চারাও মায়ের সাথে গেছে, 2 দিনের ছুটি ছিল তো ওদের। মা, আমার না লেট হচ্ছে, আমি না রেডি হই। হ্যাঁ বাবা, বেশি কিছু জিনিস তো আনতে পারিনি, আশীর্বাদ স্বরূপ এই সামান্য টাকাটা এনেছি, এটা তুমি নাও। শোনয় না, সবার জন্য লাড্ডু আর মিষ্টি এনেছি, ওটা তোরা খেয়ে নিস, বাচ্চাদের আমার ভালোবাসা দিস। আর এই টাকাটা তুই রাখ, জানি না আবার কবে দেখা হবে। কি মা, আজকে তুমি 101 টাকা দাও? এই টাকা আমার লাগবে না, এটা বর্ষাকে দিয়ে দিও, ওর টাকার দরকার আছে। আকাশ, তুমি ওই টাকা ফেরত দিয়ে দাও, ওটা দিনেশকেই দিয়ে দেবে, ওর কাজে লাগবে। হ্যাঁ। না বাবা, এটা তো আমি তোমাদের জন্য এনেছি। শোন না, শোনা না মা, শোন না। মা, আমি এমনি লেট হয়ে গেছি, আমার বিউটি পার্লারে অ্যাপয়েন্টমেন্ট আছে, আকাশের সাথে বেরোতে হবে। মা, তোমার সাথে কথা বলার আমার একদম সময় নেই। আর হ্যাঁ, যদি খাবার খেতে হয় রামুকে বলে খেয়ে নিও, নাহলে যাওয়ার সময় ওকে বলে যেও। হ্যাঁ, না বলে চলে গেলে গেট খোলা থাকবে আর চোর ঢুকবে, তাই বলে যেও কিন্তু। বৃন্দা দেবী কত আশা নিয়ে তার বড় মেয়ের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু বড় মেয়ের ব্যবহারে তার মন একদম ভেঙে যায়। উনি বড় মেয়ের ঘরে 1 গ্লাস জলও খেলেন না, আর রামুকে বলে উনি চলে এলেন। বৃন্দা দেবীর চোখে জল ছিল, তিনি মনে মনে ভাবতে লাগলেন, বড় মেয়ের বাড়িতে তো এই ব্যবহার পেলাম, জানি না ছোট মেয়ের বাড়িতে কি হবে। বৃন্দা এইসব ভাবতে ভাবতেই রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎই তার পাশে একটা অটোরিকশা এসে দাঁড়ালো। অটোরিকশাটা দিনেশের ছিল, কারণ দিনেশ অটোরিকশা চালাতো। আরে মা, আপনাকে দেখে যেন অবাক, আপনি শহরে এলেন, জানালেন না? আসুন আসুন মা, বাইরে অনেকটা রোদ, আপনি এসে অটোতে বসুন।
আমি বর্ষার সাথেই দেখা করতে যাচ্ছি। তার আগে ভাবলাম সুনয়নার সাথে একটু দেখা করে আসি, ওখান থেকেই ফিরছি। ও, এই ব্যাপার। বর্ষা আপনাকে দেখলে খুব খুশি হবে। মা, আপনি এসে অটোতে বসুন, আমি আপনার জন্য এক বোতল ঠান্ডা জল নিয়ে আসছি, আপনি আসুন। দিনেশ দৌড়ে গিয়ে সামনের দোকান থেকে ঠান্ডা জলের বোতল কিনে এনে বৃন্দাকে দিল। দিনেশ অটোতে যেতে যেতে বৃন্দা দেবীর সাথে কথা বলতে লাগলো। বৃন্দা দেবীর চেহারায় কিছুটা আনন্দ ছিল, কিছুটা নিরানন্দও ছিল। কিছুক্ষণ বাদে দিনেশ বৃন্দা দেবীকে নিয়ে বাড়িতে পৌঁছায়। মা, তুমি? কতদিন বাদে তোমাকে দেখছি, তোমাকে দেখে আমার যে আনন্দ হচ্ছে না। তোমাকে দেখার জন্য না আমার মনটা খুব খারাপ লাগছিল। আমি কবে থেকে ওকে বলছিলাম তোমার কাছে নিয়ে যেতে, কিন্তু আজকে তোমাকে দেখে আমার যে আনন্দ হচ্ছে না। তুমি যে হঠাৎ করে এলে, কিছু জানালেই না। আমি জানি তুমি আগে সুনয়না দিদির সাথে দেখা করতে গেছিলে, তাই না? আমি তো ছোট, তাই আমার নাম্বার পরে এসেছে। হ্যাঁ, এটা তো সত্যি। আমি আগে প্রথমে সুনয়নার সাথেই দেখা করতে গেছিলাম, আর ওখান থেকেই তো এখানে এলাম। তাহলে তো ওখানে আজকে অনেক ভালো ভালো খাবার খেয়েছো। আমার বাড়ির শুকনো খাবার কি তোমার ভালো লাগবে? আচ্ছা বলো, তোমার জন্য আমি কি বানাবো আজকে? বৃন্দা দেবী দীর্ঘশ্বাস ফেলে বলল, এক কাপ আদা দিয়ে চা বানিয়ে দে, আমার হাঁটুতে খুব ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ, চা তো আমি এখনই বানিয়ে দিচ্ছি মা। এই শোনো, বাজার থেকে সিঙ্গারা কিনে আনো, মনে হচ্ছে মা কিছুই খায়নি। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। না না বাবা, সিঙ্গারা না, আমি রামলালের দোকান থেকে মিষ্টি লাড্ডু এনেছি, চায়ের সাথে ওটাই খাবো। রামলালের দোকানের লাড্ডু আর মিষ্টি? আমি তো কবে থেকে খাবো ভাবছিলাম মা। ভালোই হলো, আমি তাড়াতাড়ি চা বানিয়ে নিয়ে আসি, তিনজন বসে খাবো। এখনই যাচ্ছি। বর্ষা কিছু কিছু বুঝে গেছিল, কিন্তু জিজ্ঞেস করা সে ঠিক মনে করল না। ও বুঝতে পেরেছিল যে এসব বললে মা কষ্ট পাবে, তাই মাকে খুশি রাখার জন্য যা কিছু করার দরকার সে সেটা করেছিল, আর দিনেশও ওর সঙ্গ দিচ্ছিল। এরপর বেশ কিছুদিন বৃন্দা দেবী ছোট মেয়ের বাড়িতেই থেকে গেল। ওরা দুজনা মিলে বৃন্দা দেবীকে সারা শহর দেখালো আর শপিং করিয়ে দিল। যতটা ওরা দুজনে পারত সেটাই করলো। যেতে যেতে বৃন্দা দেবী একটা সিদ্ধান্ত নিল। গ্রামে ফিরে গিয়েই সে নিজের জমি আর বাড়ি ছোট মেয়ের নামে লিখে দিল। কারণ বৃন্দা দেবী জানতেন যে ওর বড় মেয়ে খুব বড় লোক, তাই ওর কোনো জিনিসের প্রয়োজন নেই, আর উনি কিছু দিলেও ওনার বড় মেয়ে নেবে না। তাই বলে যার যে জিনিসটার দরকার সেই সেটার মূল্য দিতে পারে। বর্ষার মনটা অনেক বড় ছিল, আর সে সম্পর্কে সম্মান করতেও জানত। তাই বৃন্দা দেবী তার নিজের ছোট মেয়ে বর্ষাকে সাহায্য করাটাই ঠিক মনে করল, আর তাই তার সমস্ত সম্পত্তি, বাড়ি আর জমি তার ছোট মেয়ের নামে লিখে দিল। সুধা আর ব্রিজেশ সোনপুর নামের একটা ছোট্ট গ্রামে থাকত। ব্রিজেশ গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লোকের বাড়ি বাড়ি কাজ করে নিজের রুজি রুটি চালাত, যাতে করে ওর আমদানি খুব একটা বেশি কিছু হতো না। কিন্তু গত কয়েকদিন ধরে ব্রিজেশ মাত্র কয়েকদিনেরই কাজ পাচ্ছিল, যাতে করে ওদের বাড়িতে আরো টাকার অভাব দেখা দিল। এমনই একদিন সুধা ব্রিজেশকে বলে, শোনো না, ঘরেতে চালের একটা কণাও মাত্র নেই, আর আমার কাছে যেটুকু টাকা জমানো ছিল সেটাও খরচ হয়ে গেছে। এবার তুমি কোথাও থেকে একটু টাকা জোগাড় করে আনো, যাতে একটু রেশন তুলতে পারি। তুমি তো জানো সুধা যে আজকাল কাজ পাওয়াটা কতটা কঠিন হয়ে গেছে। কখনো কখনো পাই, আর কখনো তো। তুমি চিন্তা কেন করো গো? তুমি এটা ভাবো যে ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন, দেখবে একদিন উনি সব ঠিক করে দেবেন। তুমি একদম ঠিকই বলেছো সুধা। আচ্ছা দাঁড়াও, আমি কাজ খুঁজতে যাচ্ছি। ব্রিজেশ বাইরেই যাচ্ছিল, ঠিক তখনই একটা বড় গাড়ি এসে ওদের দরজার সামনে দাঁড়ায়। যে গাড়ি থেকে এক মহিলা হাতে একটা কয়েক মাসের বাচ্চাকে নিয়ে বাইরে নেমে এসে দাঁড়ায়। গাড়ির আওয়াজ শুনে সুধাও বাইরে চলে আসে। সুধা দেখে ওর ঠিক সামনে ওর বড় বোন নিহারিকা দাঁড়িয়ে আছে। নিহারিকা দিদি, তুমি এখানে? সবকিছু ঠিক আছে তো? না সুধা, কিছুই ঠিক নেই। আসলে বাচ্চাটার শরীরটা গত 1 মাস ধরে খুবই খারাপ যাচ্ছে। শহরের বড় থেকে বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু সবার একটাই কথা, আমাদের ছেলেকে কিছুদিনের জন্য গ্রামের খোলামেলা আবহাওয়াতে রাখতে হবে, তাহলেই ও পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ সুধা, আসলে আমাদের সব আত্মীয়দের মধ্যে তুমি একমাত্র যে গ্রামে থাকো, আর এই জন্যই আমার প্রথমেই তোমার কথা মনে পড়েছে। আর আমরা যদি বাচ্চাকে নিয়ে তোমাদের সাথে কিছুদিন থাকি, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না তো? না দিদি জামাইবাবু, আপনারা কি কথা বলছেন? আপনারা যতদিন চান এখানে থাকতে পারেন, এটাও তো আপনাদের একটা বাড়ি। হ্যাঁ দাদা, তাই হবে। যতদিন না আপনার বাচ্চা সুস্থ হয়ে যায়, ততদিন আপনারা আমাদের সাথেই থাকুন। দেখো, আমি বলেছিলাম না তোমাকে আমাদের আশাতে সুধা আর ব্রিজেশের কোনো সমস্যা হবে না?
তুমি তো খামোখাই চিন্তা করছিলে। সুধা ওদেরকে ঘরের ভিতরে নিয়ে যায়, তারপর প্রতিবেশীর কাছ থেকে একটু চিনি আর দুধ চেয়ে আনে আর ওদের জন্য চা বানায়। তারপর ব্রিজেশকে গ্রামের জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে রেশন তুলে আনতে বলে। ব্রিজেশ চড়া সুদে জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসে, তারপর সেটা দিয়ে রেশন তুলে আনে। সুধা সবার জন্য খাবার তৈরি করে, তারপর সে তার জামাইবাবু আর দিদিকে ভরপেট খাবার খেতে দেয়। কিন্তু যেখানে ওরা দুজন আধপেটা খাবার খেয়েই থাকে, যাতে করে রেশন বেশি দিন চলতে পারে। তারপর মাঝরাতে মুন্না জোরে জোরে কাঁদতে শুরু করে। চুপ কর সোনা, চুপ কর বাবু, চুপ কর। ওহো নিহারিকা, কি হলো? বাচ্চা তো কাঁদছে কেন? মনে হয় এ দুধ খেতে চায়। আসলে ওর তো দুধ খেয়ে ঘুমানোর অভ্যেস আছে না? হ্যাঁ, বাচ্চাদের জন্য তো দুধটা খুবই দরকারি। সুধা, তোমার তো একটু খেয়াল রাখা দরকার ছিল, বলো। আরে এতে সুধার কোনো দোষ নেই। আমি ভেবেছিলাম ওর পেট ভরে গেছে। যাই হোক সুধা, ওর জন্য একটু দুধ নিয়ে আয়। কিন্তু ঘরে তো দুধ নেই দিদি। আসলে সন্ধ্যেবেলায় চা বানিয়েছিলাম, ওতেই তো খরচ হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমি ওকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি এখন। না, বাচ্চাকে দুধ খাওয়াতেই হবে। আমি এক্ষুনি দুধ নিয়ে আসি। ব্রিজেশ তাড়াতাড়ি বাইরে যায় আর দুধ নিয়ে এসে সুধার হাতে দেয়। তারপর সুধা সেই দুধ গরম করে মুন্নার খাওয়ার জন্য দিয়ে দেয়। এমনই একদিন খুব জোর বৃষ্টি নেমেছিল, যেটা দেখে আয়ুষ বলে, আজকে ভীষণ না গরম গরম চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। যদি আমি শহরে থাকতাম তাহলে আমার কুককে বলতাম ও এক্ষুনি বানিয়ে এনে দিত। জামাইবাবু আপনি চিন্তা করবেন না, আপনার কুক নেই তো কি হয়েছে, এই শালি আছে না, আমি বানিয়ে দিচ্ছি। সুধা রান্নাঘরে গিয়ে দেখে ওখানে তেল মশলা কিছুই নেই। তারপরও ব্রিজেশকে বলে। ব্রিজেশ জমিদারের কাছ থেকে আরো কিছু টাকা ধার নেয় এবং চিকেন এবং আরো জরুরি জিনিসপত্র কিনে বাড়ি আনে। তারপর সুধা চিকেন বিরিয়ানি বানিয়ে সবাইকে খাওয়ার জন্য দেয়। ঠিক 3 দিন পরে সেই জমিদার ওদের বাড়িতে চলে আসে। কি রে ব্রিজেশ, এই শোন, টাকা নেওয়ার সময় তো প্রত্যেক সপ্তাহ ঠিক টাইম মতন চলে আসিস, হ্যাঁ? আর ফেরত দেওয়ার সময় তোর মুখ দেখা যায় না কেন রে? জমিদার বাবু, আমি তো আপনাদের বলেছিলাম যে আমি টাকাটা সময় মতন দিয়ে দেবো। তাও আপনি কেন বাড়িতে সেরকম ঝামেলা করছেন বলুন তো? অতিথি রয়েছে যে। আচ্ছা, আমার থেকে ধার করা টাকায় যখন তুই আত্মীয়দের কাকা মুরগি খাওয়াচ্ছ, হ্যাঁ, সেবেলা তোমার প্রেস্টিজে লাগে না, তাই না? আর আমি টাকা চাইতে আসলেই তোর প্রেস্টিজে লাগে, তাই না? তখনই আয়ুষ বলেন, দাঁড়ান, কত টাকা হয়েছে আপনাদের? 20,000। এই নিন 30,000। আজকের পরে যেন এই এরিয়াতে কোনোদিন আপনাদের না দেখি। জমিদার সেই টাকা নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর আয়ুষ ব্রিজেশকে বলে, এটা কি সুধা, ব্রিজেশ, তোমাদের সাথে এত কিছু হয়ে গেল, তার তোমরা এটা আমাদেরকে বলার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ সুধা, আমি কি তোর বোন নই? তুই আমাকেও কিছু বলিসনি কেন? আর সব সমস্যা তোরা একাই সহ্য করলি? আসলে দিদি জামাইবাবু, তোমরা তো এখানে কয়েকদিনের অতিথি এসেছো, তাই আমরা তোমাদের ঝামেলার মধ্যে ফেলতে চাইনি। আসলে ওনার কাছে কোনো চাকরি নেই, কখনো কখনো মজদুরির কাজ পায় তো কখনো পায় না, সেই জন্যই আমাদের এখন অভাবে দিন চলে যায়। কিন্তু আর নয় সুধা, ব্রিজেশ, আমি এই গ্রামে একটা হোটেল খুলতে চাইছি, যাতে বাইরে থেকে টুরিস্টরা আসবে এবং এই গ্রামের সৌন্দর্য দেখতে পাবে। আর আমি চাই যে তুমি আমার ওই হোটেলে তুমি ম্যানেজারের চাকরি করো, মাসে 50,000 টাকা বেতন দেবো। বলো, রাজি আছো? এটা শুনে সুধা আর ব্রিজেশের চোখে আনন্দের জল চলে আসে। নিহারিকা সুধাকে আলিঙ্গন করে। কিছুদিনের মধ্যে ওই গ্রামে একটা সুন্দর হোটেল তৈরি হলো, যেখানে দূর দূর থেকে টুরিস্টরা আসতে শুরু করে আর ওদের খুব ইনকাম হতে শুরু করে। এখন ব্রিজেশ আর সুধা ওদের একটা বড় পাকা বাড়ি বানিয়ে ফেলেছে। এখন ওদের জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে আর ওরা এখন সুখে শান্তিতে আছে। Thanks for watching.